সকালবেলা উঠে মৌ যেন নিজেকে অনেক মুক্ত মনে করল। আর কারোর মেজাজের ভয়, অপমানের ভয় তটস্থ থাকতে হবে না। মৌ মাকে জড়িয়ে ধরে বলল, আহ কি আরাম। তা দেখে মৌয়ের ছোট্ট মেয়ে মিমি এসে মৌকে জড়িয়ে ধরল। টলমল পায় তাতু এসে ধপ করে মৌয়ের কোলে বসে পড়ল। মৌ তার মেয়ে মিমিকে জিজ্ঞেস করল, মিমি, আজ থেকে তোর বাবা আর আমাদের সাথে থাকবে না। সবাই অবাক হয়ে গেল যে মিমি এই কথা শুনে হাততালি দিয়ে বলে উঠল, কি মজা, মাকে আর কেউ বকবে না, আমরা সবাই আনন্দ করে থাকব। মৌয়ের মা বলল, কি লোক রে বাবা, নিজের সন্তানকে ভালোবাসতে পারেনি, তা নইলে কোন শিশু বাবা থাকবে না শুনে এত আনন্দ পায়। ওর কঠিন ব্যবহারে মিমিও ভয় ভয় থাকতো। মিমির সব সময় ভয়, এই বুঝি মাকে বকে উঠল। মায়ের চোখের জলও সহ্য করতে পারত না। ওইটুকু মেয়ে ছুটে এসে মাকে জড়িয়ে ধরত। একদিন আমি জলখাবার দিয়েছি, ও টান মেরে বিনা কারণেই জলখাবারের ডিশটা ফেলে দিয়ে পড়ল। রোজ এক শিখে রেখেছে স্যান্ডউইচ আর স্যান্ডউইচ। সেদিন আমি কাঁদতে কাঁদতে যখন ডিশটা তুলছিলাম, অন্যমনস্ক হয়ে একটা কাচের বড় টুকরো আমার হাতে ঢুকে গিয়েছিল আর ঝরঝর করে রক্ত পড়তে আরম্ভ করলো। মিমি তাই দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে উঠল, কেন ফেলে দিলে ডিশটা, মায়ের হাতে রক্ত বেরিয়ে গেল। অলোক সেদিন অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়েছিল। তারপর উঠে ডেটল আর তুলো নিয়ে আমার হাতটা মুছে দিয়ে ডেটল ক্রিম লাগিয়ে দিয়ে ব্যান্ডেড লাগিয়ে দিয়ে বলেছিল, সরি, আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সরি মাম্মা, আর হবে না। কিন্তু মিমি ওর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়েছিল। একটু পরে কাকিমা সবার জন্য চা করে নিয়ে এলেন, আর বাবা আর কাকু মিষ্টির দোকান থেকে ডালপুরি, আলুর দম, অমৃতি সব নিয়ে এলেন। মৌ উঠে প্লেটে সবাইকে খাবার সাজিয়ে দিল। মিমি বড় হয়েছে, সকালে কাকিমা ওকে দুধ দিয়েছে ড্রিঙ্কিং চকোলেট দিয়ে। এখন একটা ডালপুরি আর আলু দিয়ে বলল, আগে খা, ঝাল না লাগলে আবার দেব। দাদু কিছুতেই কলা খাবে না, খালি ডালপুরির দিকে হাত দেখিয়ে বলছে, উই উই। সবার মধ্যে এটাই হাসির রোল উঠল। এই গম্ভীর পরিবেশটা কি কিছুটা হালকা করে দিল। হঠাৎ মৌ লাফিয়ে উঠে গিয়ে অলোকের ঘরের ড্রয়ারটা তন্ন তন্ন করে কি যেন খুঁজতে লাগলো। কাকুমণি জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস রে মা? মৌ বলল, আমার থিসিসের পাণ্ডুলিপিগুলো, যা আমি দিনরাত এক করে তৈরি করেছিলাম, ওগুলো আমি কোর্টে দেব, প্রমাণ করিয়ে দেখিয়ে দেব আমার থিসিস চুরি করে নিজের নামে প্রকাশ করেছে। দেখো না আমি কি করি এবার। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি, এবার ফাঁদ দেখিয়ে দেব। তুই তোর নিজের আলমারিতে রাখিসনি তো? হ্যাঁ ঠিক বলেছ, আমি তো রেখে দিয়েছিলাম। যখন স্মিতাই আমাকে বলেছিল অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করছে, তখনই পাণ্ডুলিপি আমার লকারে রেখে দিয়েছিলাম। ও অনেকবার চেয়েছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম আমার কাছে আছে, থাক না, তুমি কোথায় হারিয়ে ফেলবে। ঠিক বলেছ, আমার কাছেই আছে, তবুও একবার চেক করে নি। মৌ নিচের আলমারির লকার খুলতে পেপারগুলো পেয়ে গেল। পরম মমতায় কাগজগুলোর গায়ে হাত বুলোতে লাগলো। কত পরিশ্রম এর পেছনে ওর আছে তা শুধু মৌ জানে। 7 বছর ধরে কত লাইব্রেরি ঘুরে কাকুকে বলে কত বই আনিয়ে একটু একটু করে তার ভালোবাসার মানুষটার জন্য তৈরি করেছিল। আর আজ সবই ফাঁকি। আবার তুলে রেখে দিল লকারে। হঠাৎ 2 চোখ ডেকে কান্নায় ভেঙে পড়ল। এ আমি কাকে ভালোবেসেছিলাম কাকুমণি? তোমরা কেন আমার জেদ মেনে নিলে? কেন আমাকে শাসন করলে না সেদিন? কাকুমণি ওর মাথায় হাত রেখে বললেন, তুই যে বড় আদরের রে, তোকে কি করে কাঁদাতে পারতাম বল। স্মিতা এলো, এসে ওকে কাঁদতে দেখে ওর হাত ধরে তুলে বলল, এখনো কাঁদছিস? দুষ্টু গরুচ্ছে শূন্য গোয়াল অনেক ভালো বুঝেছিস। বলেছি না, এবার রুখে দাঁড়া। আর তোকে রুখে দাঁড়াতেই হবে। এবার রুখে দাঁড়া, এই গানটাই হবে জীবনের মূল মন্ত্র। তুই এই লাথিকে কেন পড়েছিলিস? অনেকদিন আগেই তোর নিচের রূপ দেখানো উচিত ছিল। না স্মিতা, এবার তোরা অন্য মৌকে দেখবি। যে নরম মৌ ছিল তাকে ওই লোকটা থেতলে মেরে ফেলেছে। এখন নতুন মৌয়ের জন্ম হয়েছে, যে নিজেকে চিনতে শিখেছে, জানতে শিখেছে। কারোর হাত না ধরেই সে একলা চলবে। এবার মৌ নিজের মনেই গেয়ে উঠল, এবার তোর মরা গাঙে বান এসেছে, চশমা বলে ভাষা তরি। এই মৌকেই আমরা দেখতে চাই, তো এই মৌকেই দেখতে চাই।
হঠাৎ মিমি চিৎকার করে উঠল, মা দেখো, ওই লোকটা আবার এসেছে। অলোক অবাক হয়ে বলল, মিমি কি বলছো তুমি? আমি তোমার বাবা, তুমি আমাকে ওই লোকটা বলে ওই কথা বলছো? কে শিখিয়েছে মা? না তোমার এই মাসি? আমাকে কেউ শেখায়নি। তুমি কেন এসেছো? আবার আমার মা কাঁদবে। না, তোমার মাকে আমি কাঁদাতে আর আসবো না। আমার একটা জিনিস ফেলে গিয়েছি, সেটা নিতে এসেছি মা। অলোক একটা ক্যাডবেরি মিমির হাতে দিতে গেল। মিমি মাকে আঁকড়ে ধরল। অলোক বুঝলো ছেলে তো তার খুবই ছোট, কিছুই বোঝে না, কিন্তু মেয়েও তার পর হয়ে গেছে। একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অলোকের ভেতর থেকে। এতদিনে সে বুঝতে পারছে সেই সব হারিয়েছে, যা সে নিতে এসেছে তা সে পাবে না। কারণ এখন মনে পড়ছে ওটা মৌ রেখে দিয়েছিল। কোন মুখে আর চাইবে মৌয়ের কাছ থেকে? মৌ জিজ্ঞেস করলো, কেন এসেছো? তোমার কোনো জিনিস এ বাড়িতে নেই, যা আছে তা আমার। অলোক মাথা নিচু করলো। বুঝতে পারলো মৌ দেবে না। সে এতটাই আঘাত দিয়েছে আর মিথ্যে প্রতারণা করেছে যে একটা সহজ সরল মেয়েকে আমূল পরিবর্তন করে দিয়েছে। না, ঠিক আছে, আমি যাচ্ছি। এই ডুপ্লিকেট চাবিটা আমার কাছেই ছিল, দিয়ে গেলাম। তোমরা খুব ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করো। মৌ মনে মনে ভাবলো, বড় দেরি করে বললে। এখন আমি তোমার বন্ধন সব কেটে ফেলেছি। আমার জীবনে আর তোমার কোনো জায়গা নেই। সে জানলা দিয়ে দেখছে অলোক চলে যাচ্ছে। মৌ গুনগুন করে গান গাইছে, একবার রুখে দাঁড়া, একবার রুখে দাঁড়া, লাথিকে আর কতদিন মরবি তোরা। অলোক ভারাক্রান্ত মন নিয়ে ফিরে গেল বন্দিপুরে। আবার সে অত দূর থেকে নিত্য যাওয়া আসা। মৌ যে বাড়িতে নেই তা অনেকদিন পর বাড়িতে ঢুকেই বুকে লাগলো। যতক্ষণ মানুষ কাছে থাকে ততক্ষণ তার দাম কেউ দেয় না, সবাই পায়ে পেশে। সেও তাই করেছিল। মৌকে দেওয়া কোনো কথাই সে ইচ্ছে করেই রাখেনি। আসলে সে ভাবতেই পারেনি অমন সরল সাদাসিধে মেয়ে হঠাৎ এত তেজি বলিষ্ঠ হয়ে রুখে দাঁড়াবে কোনোদিনও। বেশি লেবু চটকানো হয়ে গিয়েছিল আসলে। পিসিমা অনেক সাবধান করেছিলেন। সে অশিক্ষিত মায়ের কথা শুনে নিজের সংসারটা ভেঙে ফেলল। ছোট্ট মেয়েটাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটাই তার প্রাপ্য ছিল। কিছুক্ষণ পরে পিসিমা ঢুকলেন। ঢুকেই বললেন, কি রে, মেয়েটাকে ধরে রাখতে পারলি না তাহলে? পিসিমাকে জড়িয়ে ধরে অলোক হঠাৎ কেঁদে ফেলল। পারলাম না পিসিমা, আমি অনেক অন্যায় করেছি, ওর ওপর প্রতারণাও করেছি। বর্দা ঠিকই বলেছে, আমি ওকে ডিজার্ভ করি না আসলে। এই শাস্তিটা আমার পাওনাই ছিল। এখন আর মাথা উঁচু করে চলতে পারবো না, মাথা নিচু করেই চলতে হবে। আমার সন্তান পর্যন্ত আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর আমার বলতে কিছু রইল না, সব হারিয়ে ফেললাম। পিসিমা বললেন, তখন কত বলেছিলাম, গ্রাহ্যের মধ্যেই আনলি না আমার কথার। উল্টে এমন একটা মেয়ের প্রেমে পড়লি যে তোকেও ছেড়ে দিল, আবার তোর থিসিসে নিজের নাম বসিয়ে মৌয়ের নামটা দিতে দিল না। আমি অবাক হয়ে যাই, দুদিনের মেয়ের চাকচিক্যের কাছে মৌকে হারিয়ে ফেললি। যে মেয়ে কি অক্লান্ত পরিশ্রম করে তোর নোট তৈরি করেছিল, কি করে এত স্বার্থপর হলি? এখন কেঁদে কি হবে? তুই যে সোনা পেয়েছিলি তা কেউ পায় না রে। নিজের মনটাকে শিক্ষিত করে তোল। এদিকে মৌয়ের কলেজ সার্ভিস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। খুব ভালো করে পাশ করেছে, সরকারি কলেজের চাকরি পাবে। মৌ খুব খুশি, কলেজে পড়াবে, তার সাথে আরম্ভ করবে থিসিস। প্রফেসরের সুনন্দরের আন্ডারে তার কাকুমণি ঠিক করে দিয়েছেন। আরম্ভ হলো মৌয়ের জীবনে দ্বিতীয় অধ্যায়। সুনন্দ মৌয়ের পরিচয় অনেকদিন আগে থেকেই। মাঝখানে অনেকগুলো বছর সুনন্দ বিদেশে ছিল, সেখান থেকে পোস্ট ডক্টরেট করে এসেছে। ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মৌ, তার সাথে আছে মৌয়ের একনিষ্ঠতা আর একাগ্রতা। দুই মিলিয়ে তার থিসিস যে খুব উন্নত মানের হবে তা সুনন্দ জানত। সুনন্দ খুব খুশি মৌয়ের মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট পেয়ে। মৌয়ের প্রতি দুর্বলতা তার চিরকালই ছিল, আর এখনও আছে, কিন্তু মৌয়ের চোখ শুধু সামনের দিকে। তার মধ্যে আর কোনো ইমোশন কাজ করে না। আর ভালোবাসা কাকে বলে ভুলেই গেছে। ভালোবাসাকে আর বিশ্বাস করে না, অমানসিক পরিশ্রম করে। মায়ের বারণ সত্ত্বেও সকালে উঠে ছেলে মেয়েদের স্কুলের জন্য তৈরি করে ওদের ব্রেকফাস্ট করে দেয়, টিফিন করে দেয়। তারপর মায়ের হাতে তৈরি খাবার খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে পড়ে সারাদিনের মতো। প্রথমেই কলেজে যায়, যেদিন যেরকম ক্লাস থাকে সেই অনুযায়ী নিজেকেও তৈরি হতে হয়।
তারপর থিসিসের কাজ করে। সে বুঝতে পারে সুনন্দর তার প্রতি একটা গভীর ফিলিং কাজ করছে, কিন্তু তার কোনো ফিলিং আর আসে না। সে শুধু বোঝে তাকে উত্তর দিতে হবে অলোকের অপমানের, আর মিতা সেনকেও সে বুঝিয়ে দেবে কার সাথে সে পাল্লা দিতে এসেছিল। মোহের কাকু কলেজ স্ট্রিটের বইপাড়া ঘুরে অনেক মূল্যবান অথেন্টিক সব বই এনে দেন, যাতে জীবনের পথে মৌকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। স্মিতা অন্যান্য বন্ধুদের সাথে কফি হাউসে আড্ডাতে একটা নতুন জীবন, নতুন করে পড়াশোনার জগৎকে খুঁজে পাওয়া চোখে আবার নতুন করে স্বপ্ন মাখা কাজলে যেন সে উজ্জ্বল হয়ে উঠল। সুনন্দকে বলল, স্যার আমি তাড়াতাড়ি করে কিছু করব না, অনেক পড়াশোনা করে অনেক বই পড়ে তবে এক একটা পেপার তৈরি করব, তার সাথে আপনার অমূল্য নোটস সব আছেই। সুনন্দ বলল, তোমার মতন ছাত্রীকে পড়িয়েও ভালো লাগে, আমিও আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, যেমন তোমার সুবিধা সেইভাবেই এগিয়ে চলুক জীবনের পথ। যখন দরকার কাজ করতে করতে যেখানে অসুবিধা বোধ করবে আমাকে ফোন করতে দ্বিধাবোধ করো না, সে যদি রাত্রি হয় তাহলেও। মৌ এ কথাতে কোনো উত্তর দিল না। অলোক সরকারি কলেজের কাজ সেরে দিল। সেদিন সেমিনারে এতটা অপমানের মধ্যে পড়ায় ওর আর কলেজে যাওয়ার মুখ রইল না। একটা প্রাইভেট কলেজে চাকরি নিল, তার সাথে টিউশন করতে আরম্ভ করলো। মৌ যত্ন করে কত রকম স্যান্ডউইচ বানিয়ে দিত, তার তখন পছন্দ হতো না। লুচি করে দিলে বলতো, সাত সকালে লুচি খেলে আমার অম্বল হয়ে যায় জানো না। মিষ্টি করে কথা বলতে সে যেন ভুলেই গিয়েছিল, অথচ মৌ তার মুখের একটু স্নেহের কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকত। সে তার মূল্যায়ন করতে পারেনি, আর আজ তার মা শুধু শুকনো দুটো পাউরুটি সেকে মাখনের ছোঁয়া লাগিয়ে দিয়েছে, সাথে একটা ডিমও নেই, লাঞ্চ বক্স তো দূরের কথা। অলোক বুঝতে পারছে মৌয়ের অভাব, কিন্তু মৌ তার হাত থেকে বেরিয়ে গেছে, আর কোনোদিনও সে তার কাছে ফিরে আসবে না। তার ছেলে এখনো অবুঝ, মেয়ে দেখেছে মায়ের অসহায় কান্না, মেয়ের কাছে সে বাবা নয়, একটা লোক হয়ে গেছে। এই পরিণামের জন্য দায়ী কে? সে নিজেই। মায়েরও ছিল, কিন্তু মায়ের পরামর্শ তো অন্য ভাইয়েরা শোনেনি, সে শুনলো কেন? কেন একটা রান্নার লোক জোর করে না রেখে সব রান্না ওর ঘাড়ে চাপানোটা মেনে নিল, আর ওই রান্নাঘরে? নিজের কাছে নিজেরই অসংখ্য প্রশ্ন। তার দাদা আলাদা ফ্ল্যাট কিনে বিয়ে করছে বলেই দিয়েছে এ বাড়িতে, আর একটা বইয়ের পরিণাম দেখে সে নিজে আর এ বাড়িতে থাকতে চায় না। তবে প্রত্যেক মাসে এসে যা সে সংসারে দিত তা দিয়ে যাবে। মৌয়ের অক্লান্ত পরিশ্রমের মধ্যেই একটা আনন্দ আর সুখ খুঁজে পাচ্ছে। এ যেন তার নতুন এক যুদ্ধ। ছেলে মেয়েকেও সে সুন্দর জীবন দেবে, সেই জন্য রাতে এসে ক্লান্ত শরীরেও মেয়ের পড়াশোনা দেখে হোমওয়ার্ক চেক করে। মৌয়ের বাবা মা বলে, এত যুদ্ধ করছিস, তোর শরীরটাও তো ভেঙে যাবে মা। কিছু ভাঙবে না বাপি, আমার এই যুদ্ধ কত আনন্দের তা তো তোমরা জানো। এখানে কোনো অপমান বা অসম্মান নেই, মাথা উঁচু করে নির্ভয় ভাবছি। এখন থেকে মৌয়ের সংসারের চেয়ে মৌয়ের যুদ্ধ বলাই বোধহয় ভালো, কারণ মৌয়ের সংসার শেষ হয়ে গেছে। মৌ সুন্দরভাবে তার যুদ্ধকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একই সাথে ছেলে মেয়ে, বাবা মায়ের দেখাশোনা, কাকুমণি ও কাকিমার দেখাশোনা, যারা তাকে বেঁচে থাকার পথ দেখিয়েছে, সেই বন্ধুদের সাথে সুসম্পর্ক রেখে চলা, কলেজ, আর তার সাথে থিসিসের কাজ। তার কিন্তু একটুও ক্লান্ত লাগে না, বরং সবসময় কাজের মধ্যে থাকায় ভুলে পূর্ব জীবন, ভালোবাসার নাম করে অলোকের অপমান আর প্রতারণা। সারাদিনের পরিশ্রমের পর সে বিয়ের পর অপেক্ষা করে থাকতো অলোকের মিথ্যে আদরের। সে আদরে যে কত অপমান লেগে থাকতো তা এখন সে বুঝতে পারে। নিজেই নিজেকে তিরস্কার করে নিজের কাঙালপনার জন্য। সে কেন এত দুর্বল ছিল? কেন সে প্রথম থেকে এরকম শক্ত হতে পারল না স্মিতার মতন? স্মিতা তো একদিনও সহ্য করেনি কোনো অপমান। যেদিন বুঝতে পেরেছিল বিমান জোর করেও নিজের মতো স্মিতার ওপর চাপিয়ে দিচ্ছে, সেদিনই সে বিমানকে শাসিয়ে বলেছিল, আমি একটা স্বনির্ভর স্বাধীন মেয়ে, আমার মতন করে আমি সব কর্তব্য করব, কিন্তু আমার ওপর জোর করে তোমার অধিকার চাপিয়ে যদি আমাকে ছোট করার চেষ্টা করো তবেই আমি বেরিয়ে যাব। এবং তাই সে করেছিল। যখন বিমান তার কথাকে পাত্তা না দিয়ে একই ব্যবহার চালিয়ে যেতে লাগলো। ওরা কত বুদ্ধি করে চলে, কি সুন্দর নিজেকে বাঁচিয়ে চলেছে, আর সে বিয়ে হতে না হতেই মা হয়ে বসলো।
সত্যি বড্ড বোকা ছিল সে। কি ভাগ্যিস তার বন্ধুরা তাকে পথ দেখিয়েছিল। যত অপমান অলোক তাকে করেছিল তার 4 গুণ অপমান ওরা অলোককে ফিরিয়ে দিয়েছিল। অলোকের সেই বান্ধবী এখন আরেকজনের বান্ধবী। একদিন কফি হাউসে বসে আড্ডা দেওয়ার সময় তাকে স্মিতা দেখিয়েছিল। সে আবার কফির সাথে সিগারেটে টান মারছে। যাকগে, যার যা ইচ্ছে করুক, তার পথের কাঁটাটা একদম উপড়ে গেলে সে বাঁচে। 6 মাসের মধ্যে 2 মাস হয়ে গেছে, এখনো 4 মাস বাকি। তার সেপারেশনের, তারপর ডিভোর্স। সময়টা বড্ড দীর্ঘ লাগছে। ঘরের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা তাড়াতাড়ি করে ফোনটা ধরতে গেল। ওপাশ থেকে যে গলাটা ভেসে এলো তার জন্য মৌ প্রস্তুত ছিল না। তাই অবাক হয়ে নাক মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, তুমি? হ্যাঁ মৌ, আমি জানি আমি খুব অন্যায় করেছি। অসম্ভব অনুতাপ হচ্ছে, বিশ্বাস করো। বিশ্বাস? আর তোমাকে ভাবলে কি করে? মৌ ঘটাং করে ফোন রেখে দিয়ে খাবার টেবিলে গিয়ে বসল। রান্নার মাসি সকাল সকাল আসে। মৌয়ের স্কুল জীবন থেকেই অভ্যাস সকালে বেরোবার সময় 1 মুঠো ভাত, আলু সিদ্ধ, ডাল খেয়ে বার হওয়া। মৌয়ের মা থালায় গরম ভাত থালায় নিয়ে এসে ফু দিচ্ছেন। তারপর তার সাথে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ একটু ঘি দিয়ে মেখে মৌয়ের সামনে ধরলেন। মৌ কোনোদিনও সকালে রুটি বা পাউরুটি খেয়ে বেরোতে পারে না। এমনিতেই ওর খাওয়া খুব কম। ওই 1 মুঠো ভাত সকালে খেলে ওরা সারাদিন না কি খিদে পায় না। তবুও মা পরোটা, তরকারি আর একটা ডিম সেদ্ধ করে দেন। যে কলেজে স্মিতা পড়ায় ও আরও 2-1জন বন্ধু পড়ায়, তারা সবাই মিলে টিচার্স রুমে একসাথে টিফিন খেতে খেতে গল্প করে। ওই সময়টা মৌয়ের খুব ভালো লাগে। বন্ধুদের সাথে একটু মন খুলে আড্ডা দেয়। বাচ্চাদের মতন ওর টিফিন কাড়াকাড়ি করে খায়। কলেজ ক্যান্টিনে ওরা অনেক সময় আড্ডা মেরে খায়। তবে সেখানে অনেক সময় স্টুডেন্টরা থাকে, তাই সাবধানে কথা বলতে হয়। স্মিতার নতুন প্রেম হয়েছে ওদের ডিপার্টমেন্টের এইচওডির সাথে। খুব বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ চেহারার। স্মিতার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে যা প্রায় সবার ভালো লাগে। মৌয়ের চেহারাও খুব সুন্দর, কিন্তু আগে ওকে বেশ ভালো মানুষ লাগতো। এখন ভালো মানুষের খোলসটা খুলে গিয়ে অনেক দৃঢ়তা এসেছে, তাতে ওকে আরও ভালো লাগে। স্মিতাকে ওর প্রেম নিয়ে 2-1জন লেকপুল করছিল। মৌ শুধু বলল, ভালো করে বাজিয়ে নিস বিয়ে করার আগে। স্মিতা বলল, হ্যাঁ রে, এখন তো সবে সন্ধে, বিয়ের কথা এখনো ভাবিনি। মৌ ভাবছে তার ক্লাস শেষ হয়ে গেলে সোজা ন্যাশনাল লাইব্রেরিতে যাবে কিছু বইয়ের দরকারে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যের দিকে। সুনন্দর অনেক প্রশংসায় ও শুধু নির্বাক থাকে। ও শুধু কাজের কথা ছাড়া কোনো বাড়তি কথা বলে না। তাকে এখনো অনেকটা পথ চলতে হবে। তার পথ চলা সবে শুরু হয়েছে। শুধু তো নিজের জীবন নয়, 2 সন্তানের জীবনও জড়িয়ে আছে। সংসারের খরচ সেই দেয়। বাবাকে বলেছে, তোমরা অনেক করেছো, আপাতত পেনশনের টাকা জমুক। বাবা বললেন, হ্যাঁ রে মা, তোকে এত চিন্তা করতে হবে না, তুই বরং কিছু করে জমাতে থাক। আমার আর তোর কাকুর দুজনেরই স্বপ্ন ছিল তোকে বাইরে পাঠানোর। তার জন্য আমাদের যৌথ অ্যাকাউন্টে টাকা রাখা আছে। যা ভুল করেছিস তার থেকে যে মুক্তি পেতে চলেছিস, এই অনেক। এখনো মুক্তি পাইনি বাপি। আজ সকালে বেরোনোর সময় ফোন করেছিল। কি বলছে কি রাস্কেলটা? ওই বলছে এখন নাকি তার খুব অনুতাপ হচ্ছে। আমি কথা বেশি বাড়াতে দিইনি, ফোন রেখে দিয়েছি। কাছেই ডিভোর্সের সময় যে জাজের কাছে খুব ধানাই পানাই করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোকে খুব শক্ত থাকতে হবে, একদম। ও যে কত বড় প্রতারক, তখন প্রয়োজন হলে ওর থিসিস যে আমি লিখে তার প্রমাণ দেখাবো। কিন্তু ভালোভাবে ডিভোর্স দিয়ে দিলে আমিও কিছু কাদা ছোড়াছুড়ি করব না। যা নিজের বোকামির জন্য হয়েছে তা মেনে নেব। আর আমাকে নিয়ে ভয় করো না। তোমরা তো জানো আমার চরিত্রের একটা বৈশিষ্ট্য, যতক্ষণ ভালো থাকি তো খুব ভালো, কিন্তু একবার মুখ ফিরিয়ে নিলে আর সেদিকে তাকাই না। কাকুমণি আর কাকিমা ছুটির দিনগুলোতে আসেন, তখন অনেক জমাটি আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়। এইভাবেই দিনগুলো একরকম কেটে যাচ্ছে। মৌয়ের জীবনের পথ ক্রমশ প্রশস্ত হচ্ছে। মৌ দেখলো তাতু বেশ দুষ্টু হয়ে উঠছে, তাই ওকে খুব কাছের একটা প্লে স্কুলে ভর্তি করে দিল। কিছু শিখবেও, আর ঘন্টা 3 অন্তত বাবা মায়ের একটু রেস্ট হবে। তাছাড়া 24 ঘন্টার লোক থাকলেও দিম্মার কাছেই ওকে যেতে হবে।
মহা উৎসাহে স্কুলে যায়, সকালে চুপচাপ দুধ কর্নফ্লেক্স খেয়ে নেয়, তারপর ছোট্ট ব্যাগটা ওর কাঁধে ঝুলিয়ে দিতে হবে। যদিও ব্যাগে থাকে একটা টিফিন বক্স, তাতে দুটো বিস্কুট আর একটা ছোট কলা বা কোনোদিন একটা কেক, এইরকম আর কি। অনেক সময় মৌ মিমির জন্য প্যানকেক করে দিলে ওকেও একটা দিয়ে দেয়। আর ব্যাগে থাকে একটা ছোট্ট টাওয়াল, ন্যাপি আর এক্সট্রা একটা ড্রেস। ব্যাগ কাঁধে নিয়ে দাদু মহা আনন্দে স্কুলে যায় মায়ের হাত ধরে। ফেরার সময় দাদু নিয়ে আসে আর দিম্মা চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। মৌ কলেজ থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। ঠিক সেই সময় সুনন্দ এসে গাড়ি নিয়ে দাঁড়ায় মৌয়ের সামনে। বলল, লাইব্রেরি যাচ্ছ তো? আমিও তো একই পথে যাচ্ছি, চলে এসো। মৌয়ের খুব ক্লান্ত লাগছিল, তাছাড়া আকাশটাও বেশ মেঘে ভরা, তাই গাড়িতে যেতে রাজি হয়ে গেল। ভাবল যদি অনেক কাজের মাঝে এক পশলা বৃষ্টির মতন কেউ তার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়, সেই বা ধরবে না কেন। স্বামী তো তার ছিল চরম স্বার্থপর আর প্রতারক, তাই মৌয়ের সব পুরুষের ওপর থেকেই বিশ্বাসটা চলে গেছে। এখন আর ভালো কাউকে বাঁচতে পারবে না। ভবিষ্যতের কথা ভবিষ্যৎ জানে। এখন সামনে তার অনেক যুদ্ধ। মোটামুটি একার দায়িত্বে মিমি আর দাদুকে প্রতিষ্ঠিত করতে হবে। বাবা মা কাকু কাকিমা সবারই বয়স হচ্ছে, তাদেরও দায়িত্ব তাকেই নিতে হবে। তারপর নিজেকে প্রতিষ্ঠিত করে চরম পরীক্ষায় পাশ করতে হবে। তার বাবা কাকার স্বপ্নকে পূরণ করতে হবে। তার নিজেরও স্বপ্ন ছিল, কিন্তু মাঝখানে কি যে হয়ে গেল, সব জীবনটাই এলোমেলো হয়ে গিয়েছিল। আবার নতুন করে তার বাগান সাজাতে হবে। খুব খেটে থিসিস লিখছে, তার সাথে সুনন্দও খুব সাহায্য করছে। সমস্ত ভালো ভালো নোটস তাকে দেয় একটু আলাদা করেই। সুনন্দর কাছে এখন অনেকেই পিএইচডি করে, কিন্তু অলোকের কাছে কেউ করে না। সে যতটা শুনতে পায়, যার জন্য অলোককে কলেজের পর টিউশন করতে হয়। পরেরটা ধার করে ডিগ্রি বাড়ানো যায়, কিন্তু জ্ঞান তো বাড়ে না। তাই সে অলোকের ছাত্রী হয়েও তার তড়ি তরতর করে এগিয়ে যাচ্ছে। কিন্তু অলোকের ভাগ্যে যেটুকু আলো জ্বলেছিল, তার সব নিভে গেছে। একদিন মনে আছে, অলোকের ফিরতে রাত হয়েছিল। মৌ তখন প্রেগনেন্ট। শাশুড়ি আদেশ দিলে, স্বামীর না খাওয়া পর্যন্ত তুমিও খাবে না। যদি খুব খিদে পায় তাহলে একটা মিষ্টি খেয়ে জল খেয়ে নাও। শ্বশুর বেরিয়ে এসে সেদিন বলেছিলেন, বৌমা আমাকে খাবার দিয়ে দাও। হ্যাঁ বাবা, দিচ্ছি। রাত্রিতে তার নিচে ওই বেড়া রান্নাঘরে নেমে রুটি করতে কষ্ট হতো বলে তার দেওর আর ভাসুর মিলে ওপরে বাবা মায়ের ঘরের পাশেই এক ফালি খালি জায়গা ছিল। ওইখানে একটা ছোট্ট রান্নাঘর করে দিয়েছিল। ওইখানে শুধু রুটি আর চা, এইসব দুধ গরম করা, এইটুকু করা চলতো, আর বেশি কিছু নয়। জায়গা ছিল না বলে ছোট্ট করতে হলো, তা না হলে ওরা বড় রান্নাঘরই করে দিত। শ্বশুর বললেন, শুধু আমাকেই দেবে, আর কাউকে এখন খেতে দেবে না। তোমার মায়ের পেয়ারের ছেলে আসুক, তখন খাবে। তুমি যদি এই অবস্থায় না খেয়ে থাকো, তবে মাকেও তো থাকতে হয়, তাই না? ঠিক তখনই বড় ভাসুর বললেন, আর একসাথে সব রুটি করে নিয়ে তুমি বিশ্রাম করবে। যে যখন আসবে তখন তার জন্য গরম গরম রুটি করে দিতে হবে না। আর আমি একটা রান্নার লোকের চেষ্টা করছি খুব। শ্বশুরমশাইও বললেন, হ্যাঁ তাই কর। এই মেয়েটার কষ্ট আর চোখে দেখা যায় না। আমার মেজ ছেলে যে এরকম একটা অমানুষ তৈরি হবে, তা কোনোদিনও ভাবিনি। এই নাকি ভালোবাসার বিয়ে। সত্যি ময়ের শ্বশুর ভাসুর দেওর সব অন্যরকম ছিল। শুধু তার ভাগ্যেই অলোকের মতন একটা স্বার্থপর বদমাশ লোক এসে পড়েছে। যাক, এখন আর পুরনো কথা ভেবে কি হবে? এখন তো সে স্বাধীন। এই সুনন্দ তো তখনও তাকে ভালোবাসত, আর এখনো বাসে। সে বুঝতে পারে, শুধু জানে না সে বিয়ে করে না কেন, নাকি বিদেশে বিয়ে করেছিল টেকেনি। নিজেকেই নিজে প্রশ্ন করে মৌ সুনন্দর পাশে বসে বসে হঠাৎ প্রশ্ন ছুড়ে দিল সুনন্দ, কি ভাবছ? কই কিছু ভাবছি না তো। তবে এত চুপচাপ? না মানে বাড়ি গিয়েও কিছু কাজ থাকে তো, বাবা মায়ের বয়স হয়েছে, তাদের কাছে ছোট ছোট ছেলে মেয়ে রেখে আসি। আর এই মেয়ে তো বসে থাকে যতক্ষণ না মা আসবে ততক্ষণ। হোমওয়ার্ক করবে না, এসে করাবে। সুনন্দ হেসে বলল, এইটুকু আবদার তো মায়ের কাছে থাকবেই। হ্যাঁ হ্যাঁ, ওদের সুপ্রতিষ্ঠিত করা আমার একটা বড় কাজ, জানেন। এখনো একা একা অনেকটা পথ চলতে হবে, তাই ক্লান্ত হলে চলবে না। ক্লান্তি এলেই রবি ঠাকুরের ওই গানটা করবে,
বলো তো কোন গানের কথা বললাম? মৌ মিষ্টি হেসে বলল, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। হ্যাঁ তাই, ক্লান্তি এলে এই গানটা করবে। মৌ দাশগুপ্ত ছিল প্রেসিডেন্সির ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখন ব্রিলিয়ান্ট প্রফেসর। মৌ মুখ নিচু করে হাসল, কিছু বলল না। প্রথমে হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলল, এত ব্রিলিয়ান্ট বলছেন, কিন্তু জীবনের চরম সিদ্ধান্তটাই একদম ভুল হয়ে গিয়েছিল। তার জন্য অনেক দাম দিতে হচ্ছে। দাম দিতে হয়েছে বলেই আবার ঘুরে দাঁড়াবার মতন শিরদাঁড়াটা খাড়া হয়ে গেছে। ভুল থেকেই মানুষটা ঠিকটা জানতে পারে। ব্যবহারিক জীবনে আমরা অনেকেই ভুল করি, তার জন্য ব্রিলিয়ান্টের প্রয়োজন কি? আপনিও কি এরকম কোনো ভুল করেছেন? আমার কথা থাক না, ভুল না ঠিক এখনো জানি না। কেন জানেন না? কারণ আমি যাকে ভালোবাসি বা বেসে এসেছি, সে আমাকে ভালোবাসে না। কি করে জানলেন বাসে না? সুনন্দ তার কালো চশমার আড়ালে ঢাকা গভীর চোখ দুটো তুলে একবার মৌয়ের দিকে তাকালো, তারপর কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, আমরা এসে গেছি, এখানে গাড়িটা পার্ক করে আসছি। সুনন্দ গাড়িটা পার্ক করে মৌকে বলল, চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলুন। বলছিলাম একটু চা খেয়ে নিলে হতো না? মৌ বলল, হ্যাঁ হতে পারে, তা মন্দ হয় না। তাহলে চলো, এখানে একটা ভালো ক্যান্টিন আছে, সেখানে খুব গরম ভেজিটেবিল চপ, ডিমের চপ ভাজে, একটু খাওয়া যাবে, খিদেও পেয়েছে একটু। সুনন্দর কথার ভদ্রতা মার্জিত ভাব ছাত্রী হলেও তাকে যে একটা সম্মান দিয়ে কথা বলা দরকার, তা মৌ পায় এই ভদ্রলোকের কাছ থেকেই। অলোকের কাছ থেকে সে ভদ্রতাটুকুও বিয়ের আগেও পায়নি। সবসময় যেন ধমকে কথা বলতো, রাস্তাঘাটে সব জায়গায়। মাঝে মাঝে অপমানে মৌয়ের চোখে জল এসে যেত, তা দেখে আবার বলতো, এত সহজে মেয়েদের চোখে জল এসে যায় না, আমার দেখেই বিরক্তি লাগে। মৌ একদিন বলেছিল, আমার সাথে যদি এতই বিরক্তি লাগে তাহলে কাল থেকে আর আমাকে ডাকবে না। অলোক সঙ্গে সঙ্গে বলে উঠেছিল, মেয়ে দেখছি আবার ফোঁস করতেও জানে। তারপর বলেছিল, আমার রাগ, জেদ, বিরক্ত একটু বেশি, আমি স্বীকার করছি, কিন্তু আমার মতন এমন করে কেউ ভালোবাসতে পারবে না। ব্যাস, মৌ গলে যেত। সত্যি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। যাক, এখনো 3 মাস বাকি, কোনোদিন যদি সুনন্দর সাথে তাকে দেখে ফেলে তাহলেই একটা ক্লু পেয়ে যাবে তার বিরুদ্ধে, যা কোর্টে কাজে লাগাতে পারে। অবশ্য মৌয়ের কাছে এমন ক্লু আছে যা এসবের কাছে তুচ্ছ। তাছাড়া তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় মিতা সেনের সাথে ঘুরত। মিতা তো আর তেমন তার মতন বোকা নয়, ঠিক সময়ে নিজের নামটা বসিয়ে মৌয়ের নামটা কাটিয়ে দিয়ে নিজেও কেটে পড়েছে। বেশ করেছে, এরকম লোকেদের এরকম শাস্তি দরকার। থিসিসের ভয় বেশি প্রচার করতেও পারছে না, কারণ আসল চাবিকাঠি মৌয়ের কাছে। মৌ অন্যমনস্ক হয়ে এসব ভাবতে ভাবতে ক্যান্টিনটা পার হয়ে চলে যাচ্ছে, তা দেখে সুনন্দ বলল, এই যে ম্যাডাম, ক্যান্টিনটা এখানে। মৌ মুখ নিচু করে লজ্জিত হাসি হেসে ফেলল। সুনন্দ হেসে বলল, একলা পথ চলার জন্য যখন পথে নেমেই পড়েছ, তখন এত অন্যমনস্ক হলে চলবে? এরকম যখন ভাবনারা মাথায় আসবে তখন গান গাইবে রবি ঠাকুরের। উনি তো সব পথেই একটা করে গান বেঁধে রেখেছেন। বলো তো, এখানে কি গান গাইবে? তুমি তো রবীন্দ্রনাথ নিয়েও অনেক পড়াশোনা করেছ, আমিও করি। রাতে শোবার সময় ওর গান না শুনে বা ওর লেখা না পড়লে আমার ঘুম আসে না। মৌ বলল, খুব ভালো, উনি তো আমাদের পরম বন্ধু। হ্যাঁ, আমি গানে ডিপ্লোমা পেয়েছিলাম দক্ষিণ কলকাতা দক্ষিণী সঙ্গীত শিক্ষায়তন থেকে। আমিও খুব গান ভালোবাসি। জানেন, আমি গুনগুন করলেও না অলোক রেগে যেত। সুনন্দ বলে উঠল, ওহ, ব্যক্তিগত কথা ব্যক্তিগতই থাক না, তাহলে রবি ঠাকুরের গানটা বলতে পারলেন না? ঠিক মনে পড়ছে না। সুনন্দ উত্তপ্ত গলায় গিয়ে উঠল, সামনে যখন যাবি ওরে, থাক না পিছন পিছে পড়ে। মৌ এক মুখ হেসে প্রাণ ভরে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিল। সত্যি কথা বলতে, আজ এই লাইব্রেরির এই সবুজ ঘাসের মুক্ত হাওয়ায় সুনন্দর সাথে গল্প করতে খুব ভালো লাগছে। ক্যান্টিনে ঢুকে সুনন্দ বলল, কি খাবে বলো, ভেজিটেবিল চপ না ডিমের চপ? আপনি তো বললেন খিদে পেয়েছে, আপনি দুটোই খান, আমার জন্য শুধু ডিমের চপ হলেই একটা হবে। ওহ, এক যাত্রায় পৃথক ফল করা যাবে না, তোমাকেও দুটো খেতে হবে। মৌ হেসে বলল, অগত্যা।
সুনন্দ অনুভব করলো মৌ আজকে প্রথম তার সাথে অনেক খোলামেলাভাবে কথা বলছে। তার গাম্ভীর্যের খোলসটা থেকে কিছুটা বেরিয়ে এসে অনেক সহজভাবে কথা বলছে। তারও মনটা খুব ভালো লাগছে। চা চপ খাওয়ার পর লাইব্রেরিতে গিয়ে দুজনেই কাজে ব্যস্ত হয়ে গেল। মৌয়ের জন্য ভালো ভালো বই সুনন্দ বেছে এনে দিয়ে নিজে পড়ে নিয়ে তারপর মৌকে বলছে, এখান থেকে এতটা নোটস নাও, বাকিটা পড়ে নিতেও পারো, যতটা পড়বে ততই তো ভালো। না, তুমি নিজে পড়ে দেখে নেবে কতটা তোমার দরকার, সেই অনুযায়ী নোটস তৈরি করো, আমি দেখে দেব। তারপরে কাজ করতে করতে দুজনেই তন্ময় খেয়ালই করেনি বাইরে তুমুল বৃষ্টি। রাত 9টা বেজে গেছে। হঠাৎ সুনন্দর খেয়াল হলো, সে উদ্ভ্রান্ত গলায় বলে উঠল, মৌ। মৌ চমকে তাকালো সুনন্দর ডাকে। কি হলো, অমন করে ডাকলেন? দেখো রাত 9টা, বাইরে তুমুল বৃষ্টি। মৌ ধরফর করে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল প্রায়। শক্ত হাতের বাহুবন্ধনে সুনন্দ ওকে ধরে নিল। মৌয়ের কেন জানি এই বন্ধনটা খুব নিশ্চিন্তের আশ্রয় মনে হলো। সুনন্দ অপ্রস্তুত হয়ে ওকে ছেড়ে দিয়ে বলল, তুমি পড়ে যাচ্ছিলে তাই ধরলাম। মৌ ওর আড়ষ্টতা ভেঙে দিয়ে বলল, ভালোই তো করেছিলেন, নইলে সত্যি তো পড়ে যেতাম। একবার এমনি করে পড়ে গিয়ে পা মুচকে গিয়েছিল। ধরতে বলেছিলাম বলে কত গালাগালি খেয়েছিলাম। মৌ, একটা সত্যি কথা বলবো, রাগ করবে না তো? না না, বলুন না। প্রথমত, আবার তুমি পেছন দিকে তাকাচ্ছ কেন? যা ছেড়ে চলে এসেছো সেদিকে যদি বারবার ফিরে তাকাও তবে সামনের দিকে এগোবে কি করে? আর একটা কথা কি জানো, যে অত্যাচার করে আর যে নিজেকে অত্যাচারিত হতে দেয়, দুজনে কিন্তু সমান দোষী। তুমি একটা শিক্ষিত মেয়ে, চাইলেও স্বনির্ভর হতে পারতে। কেন তুমি এত অপমান সহ্য করেছিলে? ঠিকই বলেছেন, আসলে আমার স্বভাবটাই খুব নরম ছিল, তাই অত দলতে পেরেছিল। কিন্তু যেদিন শক্ত হয়ে ঘুরে দাঁড়ালাম সেদিন ওকে কিন্তু আমি বলেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যেতে, এটা আমার বাড়ি। সেদিন কিন্তু এই অলোক দাশগুপ্তই আমার কাছে ক্ষমা চেয়েছিল। যাকগে, চলো এবার যেতে হবে তো। হ্যাঁ তো, মিমিটা হয়তো ঘুমিয়ে পড়েছে, ওর হোমওয়ার্কটাও করানো হয়নি। ও বসে থাকে মাম্মা এসে হোমওয়ার্ক করাবে বলে। আপনি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিন, আমি চলে যাব। আমাকে কি তোমার এতটাই দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়? কেন, আবার কি ভুল করলাম? না না, ভুলের কথা নয়। এই অন্ধকারে বৃষ্টির মধ্যে তোমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আমি চলে যাব? অতটাও স্বার্থপর নই, একেবারে বাড়ি পৌঁছে দেব। কিন্তু কথা হলো, এখান থেকে গাড়ি অবধি যাব কি করে? একেবারে ভিজে তো যাবে। চলো না, কতদিন বৃষ্টিতে ভিজিনি। তুমি এখনো ছেলে মানুষ আছো, কাল জ্বর এসে গেলে কি হবে? ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর মৌ তার মধ্যে মাথায় নিচের শাড়ির আঁচলটা তুলে দৌড়াতে আরম্ভ করলো। অগত্যা সুনন্দকেও ওর পিছু নিতে হলো। সুনন্দ একটু পিছনে পড়ে গেলে ওকে ধরে ফেলল। উফ, আচ্ছা দুরন্ত মেয়ে তো। আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি, ছোট থেকেই অভ্যাসটা ছিল। মাঝখানে আমার গাড়ির চাকাটা একেবারে থেমে গিয়েছিল। আজকে অনেক দিন পর ভিজলাম, আর আপনাকেও ভেজালাম বলে খিলখিল করে হাসতে লাগলো। সুনন্দ বলল, আমার যদি জ্বর হয় তার জন্য কিন্তু তুমি দায়ী থাকবে, বলে দিলাম। কেন আমি দায়ী থাকবো কেন? আমি কি আপনাকে ভিজতে বলেছিলাম? হ্যাঁ, হঠাৎ দৌড়াতে আরম্ভ করলে আমি না এলেই গাড়িটাই বা খুলতো কে, আর চালাতোই বা কে? দুজনেই ভিজে চুপসে গাড়িতে বসলো। বেশ শীত করছে, কিন্তু আসলে কখন বৃষ্টি থামবে অপেক্ষা করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। বাবা মাও সবাই হয়তো চিন্তা আরম্ভ করে দিয়েছেন। এর মধ্যে বাবা আর কাকুর 4-5 বার ফোন করাও হয়ে গেছে। দাদুকে মা খাওয়াতে বসেছে, কিন্তু ও খাচ্ছে না। মাম্মা কেন আসছে না বলে জেদ করছে। মিমি কিছুতেই খেতে বসছে না। মাম্মা আসবে, হোমওয়ার্ক করাবে, তবেই খাবে। মৌ চোখ বন্ধ করে কবিতার মতন বলে যাচ্ছে, যেন চোখের সামনে সব দেখতে পাচ্ছে। সুনন্দ মৌয়ের এই ছেলে মানুষে খুব উপভোগ করছে। বলল, তা বলে বৃষ্টির মধ্যে ছুটবে? তখনও মোবাইলের চল ছিল না যে বাড়িতে কোনো খবর দেবে। সুনন্দ বলল, ভুল হলো, লাইব্রেরি থেকেই বাড়িতে একটা ফোন করলে ভালো হতো। আসলে ভেতর থেকে বুঝতে পারছিলাম না যে বাইরে এত বৃষ্টি পড়ছে। বাড়িতে ফোন করে দিলে এভাবে ভিজতে হতো না। আপনি কি রাগ করেছেন আমার ওপর? সুনন্দ হাসি চেপে বলল, হ্যাঁ তা একটু করেছি। এরকম ছেলে মানুষই কেউ করে? জানেন কতদিন পরে এই ছেলে মানুষই করলাম।
আমার সব ছেলে মানুষই তো আগুনের কাঠে জ্বলে পুড়ে গিয়েছিল। ছোটবেলা এরকম ভিজলেই মা মারতে যেতেন, আর কাকিমা তাড়াতাড়ি এসে মায়ের হাত থেকে আমাসকে টেনে নিয়ে এসে জামা কাপড় বদলে গরম জলে চান করিয়ে হোমিওপ্যাথি ওষুধ খাইয়ে দিতেন। আর মাকে বলতেন, আচ্ছা ছেলে মানুষ তো, একটু দুষ্টুমি তো করবেই, তুমি আর রাগ করে থেকো না। কিন্তু আমার সেই দুষ্টুমি ছেলে মানুষই সব কেউ যেন মাটির তলায় চাপা পড়ে দিয়েছিল। এখন আবার মুক্ত হয়ে তা বেরিয়ে পড়েছে। ঠিক আছে, আমি যে রাগ করলাম তার কি হবে? কি আর হবে, বাড়িতে একবার নেমে বাথরুমে গিজার চালিয়ে চান করে বাবা বা কাকুর কোনো পোশাক পরে নেবেন। তারপর আমি আদা লবঙ্গ গোলমরিচ দিয়ে ভালো করে চা করে দেব, গরম গরম খেয়ে নেবেন, তাহলেই আর জ্বর আসবে না। তা তো বুঝলাম, কিন্তু এই এতটা রাস্তা যে আমি ভিজে যাচ্ছি তার কি হবে? তাহলে আমি এখানেই নেমে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি বাড়ি গিয়ে চেঞ্জ করে নিন বলে মৌ দরজা খুলতে যাচ্ছিল। সুনন্দর হাতটা ধরে ফেলে গম্ভীর গলায় বলল, কি হচ্ছে কি? মৌয়ের এই স্পর্শটা ভালো লাগলো। শাসন করলেও তার মধ্যে একটা সাবধানতা, স্নেহের সুর ছিল। মৌ একটু গম্ভীর হয়ে বলল, আর কোনোদিন এরকম হবে না, আমারই ভুল হয়েছিল। আসলে হঠাৎ ভুলে গিয়েছিলাম যে ছেলে মানুষই করার বয়স আমার নেই। সুনন্দ দেখলো ব্যাপারটা অন্যদিকে মোড় নিচ্ছে, তাই তাড়াতাড়ি বলল, আমার রাগটা কমতে পারে একটা কাজ করলে। কি কাজ? বলে মৌ তাকালো তার দিকে। সুনন্দ দেখলো মৌয়ের বড় বড় দুটো চোখ জলে ভর্তি। সে তাড়াতাড়ি বলল, আরে এ কি, তুমি কাঁদছ? তুমি ওভাবে নামতে যাচ্ছিলে বৃষ্টির মধ্যে, তাই আমি হাতটা ধরে ফেলেছিলাম। হাত ধরার জন্য নয়। তবে কি জন্য? ওই কি হচ্ছে, কি বলেছি বলে। ওকে বাবা, সরি। কি করে জানবো? যার মধ্যে এত সুন্দর চঞ্চল একটা জীবন লুকিয়ে আছে, সে একটা সামান্য কথাতেই কেঁদে ফেলবে? কি কাজ করতে হবে বলছিলেন? এমন বর্ষার সন্ধ্যায় যখন ভেজালেই, তখন একটা বর্ষার গান শোনাও না। মৌ হেসে ফেলল। মনে হলো কত যুগ পরে কেউ তাকে গান শোনাতে বলল। মৌ সমস্ত আবেগ দিয়ে গাইল, আজি গোধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয় গণি, সে আসিবে আমার মনও বলে। গানটা শুনে সুনন্দ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো। ওকে এরকম অবস্থায় দেখে মৌ হেসে ফেলে বলল, এরকম চোখ বুজে গাড়ি চালান কি ঠিক? না, একদমই ঠিক নয়। তবে এমন ঝড়ঝড় বরিশনে কেউ যদি পাশে বসে এমন অপূর্ব গান গায়, তবে আবেশে তো আপনি চোখ বুঝেই যাবে। এবার কিন্তু আপনার পালা। দূর, আমি গান কোনোদিনও শিখিনি, ওই শুনে শুনে যা একটু আধটু গাই। এমন সুন্দর গান গাইলে রেশটা এখন থাক না, আমি না হয় আর একদিন গাইব। না, সেদিন যে গান শোনার মুড থাকবে বা বৃষ্টি পড়বে এমন তো কোনো কথা নেই। তার চেয়ে দেরি করে লাভ নেই। যেটুকু গান শুনেছি তাতেই বুঝেছি আপনি খুব ভালো গান করেন। ঠিক আছে, তুমি যখন সার্টিফিকেট দিচ্ছ তখন গাওয়াই যাক। সুনন্দ খুব সুন্দর ভরাট গলায় আস্তে আস্তে গাইতে আরম্ভ করলো। বর্ষণ মন্ত্রিত অন্ধকার এসেছি তোমারই এ দ্বারে, পথিকেরই লহ ডাকে তব মন্দিরের এক ধারে। গান শেষের সাথে সাথেই মৌ হাততালি দিয়ে বলে উঠল, উফ, কতদিন পর এমন সুন্দর একটা বর্ষণমুখর সন্ধ্যা কাটালাম। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক কষ্ট দিলাম। এবার তো বাড়ি এসে গেল, একটু চা খেয়ে যান না প্লিজ। সুনন্দ বলল, আজ আমার সন্ধ্যাটাও খুব ভালো কাটলো। মাঝে মাঝে এরকম যদি সন্ধ্যা উপহার পাই তবে খুব ভালো লাগবে। মৌ মুখ নিচু করে নিল। সুনন্দ বলল, আজকের মতন চলি তাহলে? হ্যাঁ আসুন, আর কি বলবো, চা তো খেলেন না। ওটা ডিউ রইল আরেকদিনের জন্য। মৌ হাত নেড়ে বলল, ঠিক আছে। মুখে নামিয়ে দিয়ে সুনন্দ খুব খুশি খুশি মনে গাড়ি চালাতে লাগলো, গুনগুন করে গান করতে করতে। ভাবছিল অনেকদিন পরে একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা কাটালো। এখনো মৌ মনের প্রাণে খুব ছেলে মানুষ, আর পড়েছিল একটা বদমাইশের হাতে। মেয়েটার জীবন থেকে সমস্ত হাসি কেড়ে নিয়েছিল। আর কি ভয়ানক প্রতারণা। আমি মৌকে এমন থিসিস লিখতে সাহায্য করব যা ওকে একটা বড় পুরস্কার এনে দিতে পারে। এমনিতেও নিজেই যথেষ্ট ট্যালেন্টেড, তবুও আমার দিক থেকে কোনো ত্রুটি রাখবো না। এদিকে মৌকে ভিজে বাড়ি ফিরতে দেখে মিমি তো হেসেই অস্থির। আর মা দেখে বললেন,
ও মা গো, এ যে ভিজে একেবারে চুপসে গিয়েছি। ও ভিজে গায়ে মাকে চেপে ধরে বলল, উফ মা গো, কতদিন পরে এমন করে বৃষ্টিতে ভিজলাম, ভীষণ ভালো লাগছে মা। আমার জীবন থেকে এই বৃষ্টি ভেজা দিনগুলো সব হারিয়ে গিয়েছিল। এ কথা শুনে মৌয়ের বাবা মা দুজনেই খুব খুশি হলেন। কতদিন পর আজ মেয়ের এই উচ্ছলতা দেখলেন। মিমি বলল, মা দাদুন আমাকে হোমওয়ার্ক করিয়ে দিয়েছে, কিন্তু তুমি খাইয়ে দেবে। টলমল করে তাতুও হেঁটে এসে বলল, আমি খেয়েছি মা, দিদুনের কাছে। তাতু এখনও আদো আদো কথা বলে। মৌ বলল, দাঁড়াও সোনামণিরা, আমি ভিজে কাপড়টা ছেড়ে আসি, তারপর তোমাদের কাছে আসছি। ক্ষণ পরে মৌ কাপড় ছেড়ে মাথা মুছতে মুছতে এসে বলল, সবার সাথে বলল, কি খেয়েছো তোমরা? মিমি বলল, আমি তো খাইনি, তোমার জন্য ওয়েট করছিলাম। আসলে দাদুনরা সব ভাবছিল, তো তাই আমিও ভাবছিলাম। মৌ আদর করে মেয়ের গাল টিপে দিয়ে বলল, পাকা বুড়ি একেবারে। দিদির আদর দেখে তাড়াতাড়ি তাতু এসে বলল, আর আমি? তুমিও আমার পাকা বুড়ো। মা বললেন, আজ তোর ফেভারিট রান্না করেছি। বৃষ্টি পড়লে যা তোর কাকিমা সবসময় তোর জন্য করতো, খিচুড়ি আর ইলিশ ভাজা। তাই নাকি? এই বৃষ্টিতে ইলিশ কে আনলো? আজ মায় মেঘ দেখে সকালে তোর বাবাই নিয়ে এসেছে। কাকুও ফোন করে জিজ্ঞেস করেছিলেন, মৌয়ের ইলিশ মাছ আছে তো, না আমি কিনে আনবো? দেখেছিস তুই সবার কত আদরের। মৌয়ের মুখটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে গেল। জানো মা, এরকম একদিন বৃষ্টি পড়ছিল, আমি অলোককে বলেছিলাম এই বৃষ্টির মেনু হচ্ছে খিচুড়ি আর ইলিশ ভাজা। অলোক মুখটা হুতুম পেঁচার মতো করে বলে গেল, সরি, জয়েন্ট ফ্যামিলিতে তোমার সব ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি বলি, এসে অবধি আমি তোমাদের ইচ্ছে মতোই চলছি। আমার আবার কোন ইচ্ছা পূরণ হচ্ছে? আমি প্রেসিডেন্সির ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া স্টুডেন্ট, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আর কি করছি না, একটা মাটির বেড়া দেওয়া রান্নাঘরে রান্না করছি, আর সবার মুখে বুঝে সব চুকিয়ে যাচ্ছি। আমি কোনোদিন খেয়েছি কি না কেউ জিজ্ঞেস করে? হ্যাঁ করে, আমার ভাসুর দেওয়ার সবসময় করেন, কিন্তু যার হাত ধরে এ বাড়িতে এসেছি সে কোনোদিনও খবর নেয়? তখন কাছে এসে বলছে, চলো খাবে চলো। আমি থাক, আর এতদিন পর হঠাৎ বলতে হবে না চলো, তোমাদের গরম গরম রুটি করে দিই। এত কি করে বোকামি করলাম আমি। তারপর থেকে আমাকে বলতো, তুমি আমাদের সাথেই খেয়ে নেবে। কি করে খাবো? গরম গরম রুটি করে সবাইকে খাওয়াবে না নিচে খাবো? তখন বলছে, বর্দা তো বলেছে একসাথে সব করে নিতে, আর রান্নার লোকও দেখছে। মৌয়ের মা বললেন, যা হয়ে গেছে তা তো আর ফিরবে না মা, আয় খাবি আয়, খিচুড়িটা ঠান্ডা হয়ে যাচ্ছে। মৌয়ের 6 মাস পূর্ণ হয়ে গেল আলাদা থাকার। উকিল যে মৌকে তাড়া দিল তাড়াতাড়ি যাতে কেসটা ওঠে। সে কোনো খোরপোশ চায় না, সে একজন স্বনির্ভর মেয়ে। শুধু ডিভোর্সটা যেন দিয়ে দেয় দয়া করে। হ্যাঁ, ডিভোর্সের দিন অলোক একেবারে ভেঙে পড়েছিল। সে বারবার বলছিল, মৌ আর একবার আমরা নতুন করে শুরু করতে পারি না? মৌ খুব দৃঢ়তার সঙ্গে জবাব দিয়েছিল, না পারি না। জেনে শুনে একটা প্রতারকের ঘর করতে পারবো না। ভুল মানুষ একবার করে, বারবার করে না। অতঃপর ডিভোর্স হয়ে গেল অনেক নাটকের পর। ছেলে মেয়েদের দেখতে যাওয়ার পারমিশন পেল মাসে একবার, কিন্তু মৌ বলে দিল, আমি আর ওর মুখ দেখতে চাই না। নানাভাবে ওর কাছ থেকে আমি প্রতারণার শিকার হয়েছি, আর নতুন করে হতে চাই না। বাচ্চাদের দেখতে হলে আমার বাড়িতে এসে দেখে যেতে হবে। বাড়িতে সবসময় অশান্তি করতে বলে আমার মেয়ে তো তার বাবাকে সহ্যই করতে পারে না। ছেলে নিতান্তই ছোট, ও তো ভালো করে চেনেও না। আপনি চান না যে বাবা ছেলে মেয়েদের দেখতে যাক? বাবার মতন বাবা হলে নিশ্চয়ই দেখতে যাবার অধিকার ছিল, কিন্তু এখন যে জায়গায় নিজেকে দাঁড় করিয়েছে সেখানে গিয়ে ওরই অপমান হবে। ছেলেমেয়েরা ওকে চেনেই না, মেয়ে তো চিনেও চিনবে না। তবুও যেহেতু বাবা, তাই একবার করে দেখতে যাবার পারমিশন দিয়ে রাখলাম, তারপর আপনাদের ব্যাপার। মোটামুটি ভাবেই কাজটা মিটে গেল। মৌ বাড়িতে এসে আলমারি খুলে বেনারসি জোর সব বেঁধে রাখলো। বলল, কাল কলেজে যাওয়ার সময় জলে ফেলে দিয়ে যাব। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। মিমি 8 বছর হলো, আর তাতুর 4 বছর হয়ে গেল। তাতুকে সেন্ট জেভিয়ার্সে সে ক্লাস 1-এ ভর্তি করা হলো। খুব ইন্টেলিজেন্ট, একবার যা শোনে সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেয়। মিমিও কারমেলে পড়ে, ও ক্লাসে ফার্স্ট গার্ল। মৌয়ের থিসিসও অনেকটা এগিয়ে গেছে। তাড়াহুড়া না করে অনেক দেখে শুনে খুঁটিয়ে পড়ে এক একটা পেপার তৈরি করছে। সুরন্ত তো ওর প্রশংসায় পঞ্চমুখ বলে, এরকম ছাত্রীকে পড়িয়েও সুখ।
শুধু শিক্ষক ছাত্রীর থেকে ওরা এখন একটু বাইরে বেরিয়ে এসেছে। সুনন্দ তো মৌকে প্রথম থেকেই ভালোবাসে, এখন তা আরও গাঢ় হয়েছে। কিন্তু মৌ এখনও দ্বিধাগ্রস্ত। কিন্তু একদিন দেখা না হলেই আজকাল আর ভালো লাগে না। হয়তো ফোন করে বলে, এলেন না যে? সুনন্দ পাল্টা উত্তর দেয়, তুমি ডাকলে না যে?